শ্রুতির সবে অঙ্কিতের সাথে বিয়ে হয়েছে। তারা দুজনে গাড়িতে করে শ্বশুর বাড়ি আসছে। কি হলো, চিন্তা করছো নাকি কিছু? আমার খুব ভয় লাগছে। কেন, ভয় পাওয়ার কি আছে? এই রাস্তাটাই ভয়ানক লাগছে। আশেপাশে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমরা যেন জঙ্গলের দিকে যাচ্ছি। হ্যাঁ, তা ঠিক। এই রাস্তাটা ফাঁকা বলেই এখানে সবার একটু ভয় করে। তবে আমরা জঙ্গলে যাচ্ছি না, কিন্তু তাও আমরা যেখানে যাচ্ছি সেটা জঙ্গলের খুব কাছেই। এর মানে? আমাদের বাড়িটা ক্ষেতের মধ্যেই, আর সেই ক্ষেতটা একটু জঙ্গলের গায়ে লাগোয়া। কে বলছেন আপনি? জঙ্গলের পাশে ক্ষেত, আর সেই ক্ষেতে বাড়ি? তাহলে তো জন্তু জানোয়ার থেকে খুব সাবধানে থাকতে হয়। হ্যাঁ, জন্তু জানোয়ার থেকে তো সাবধান থাকতেই হয়, আর সব সময় মাথায় রাখতে হয় যেন কোনো জন্তু না এসে পড়ে। তাই ভাবছিলাম, এই নির্জন রাস্তা আর ক্ষেতের মাঝে আমরা কোথায় যাচ্ছি? আরে এত ভয় পেও না, আমি তো তোমার সঙ্গে আছি। গাড়ি ক্ষেতের মধ্যে দিয়ে একটি বাড়ির সামনে থামে। বাড়িটি ক্ষেতের একেবারে মাঝে। শ্রুতি প্রথমবার তার শ্বশুর বাড়ি এসেছে। শাশুড়ি, শ্বশুর, দেওর দীনেশ, ননদ মিনা তাকে স্বাগত জানায়। এসো বৌমা, ঘরের ভেতরে এসো। আজ থেকে এই বাড়ি তোমারও। হ্যাঁ, এখন থেকে তুমি আমাদের ঘরের লক্ষ্মী। যেমন এই মিনা, তেমন তুমিও। আচ্ছা মা, এখানে আশেপাশে একটা ঘরও নেই, আর আমরা সবাই ক্ষেতের মাঝে থাকছি। আমার খুব অদ্ভুত লাগছে। আমরা তোমার সমস্যা বুঝতে পারছি মা, কিন্তু আমরা যে বাধ্য। আমাদের যে এই খেতেই থাকতে হবে। যদি অনেক টাকা থাকতো তাহলে অন্য কোথাও থাকতাম। হ্যাঁ শ্রুতি, কি করব বলো, আমরা রাজি না হওয়া সত্ত্বেও এই খেতে ঘর করে থাকতে হচ্ছে। কিন্তু আমরা তোমায় কোনো কষ্ট পেতে দেব না। হ্যাঁ বৌমা, এই বিষয়ে আমি তোমাদের বাড়ির লোককে সবটা জানিয়ে দিয়েছিলাম। কোনো কিছুই লোকায়নি তাদের থেকে। হ্যাঁ বৌদি, খুব দুঃখিত যে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে, কিন্তু আমরা তোমার কোনো কষ্ট হতে দেব না। আরে না না, আপনারা সবাই এমন করছেন যেন আমি কিছু আপনাদেরকে ভুল বলে ফেলেছি। আমার এখানে থাকতে কোনো সমস্যা নেই। আমি শুধু ভয় পাচ্ছি যদি কোনো জন্তু বা অচেনা লোক এখানে চলে আসে। চিন্তা করো না বৌমা, এখানে কোনো জন্তুও আসে না, আর কোনো খারাপ লোকের তো কথাই নেই। হ্যাঁ বৌমা, তোমায় ক্লান্ত লাগছে। মিনা, যাও, বৌদিকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ ভাবি, চলুন। মিনা তার বৌদি শ্রুতিকে নিয়ে ঘরে যায়। বৌদি, আমাদের কেমন লাগলো? সবাই ভালো। আমিও কিসব প্রশ্ন করছি। আপনি তো সবেই এলেন, সবার সাথে এখনো দেখাও হয়নি। ধীরে ধীরে সবাইকে চিনে যাবেন। না, সবাই খুব ভালো। যতটুকু কথা হয়েছে ভালোই লেগেছে। ঠিক আছে বৌদি, আপনি একটু বিশ্রাম নিন। মিনা শ্রুতিকে ঘরে রেখে চলে যায়। ঘরে শ্রুতি একা ভাবতে থাকে। খুব অদ্ভুত লাগছে। কে জানে এরা এতদিন ধরে ক্ষেতের মধ্যে ঘর বানিয়ে কিভাবে থাকে। আশেপাশে কেউ নেই, রাত হলে কোথাও যাওয়াও যায় না। ঠিক তখনই অঙ্কিত ঘরে ঢোকে এবং শ্রুতিকে চিন্তিত দেখে বলে, সরি শ্রুতি, এই ক্ষেতের মধ্যে থাকতে তোমার খুব সমস্যা হচ্ছে বলো? আরে কোনো ব্যাপার নয়, আমি এটাকেও নতুন অভিজ্ঞতাই ভাববো। আপনি চিন্তা করবেন না। অঙ্কিত আর শ্রুতি বিশ্রাম নেয়। পরের দিন সকালে শেঠ তাদের বাড়িতে আসে। আরে ও গগন সিং, ছেলের বিয়ে তো হলো। এখন যদি বিয়ে শাদির ঝামেলা মিটে থাকে তাহলে ফসলও কেটে নাও। যত তাড়াতাড়ি আমাকে ফসল কেটে দেবে তত ভালো দাম আমি তোমায় দেব। আপনি প্রতিবার এটাই বলেন, কিন্তু দাম তো একটু ভালো দেন না। যেমন ফসল তুমি আমাকে দেবে তেমন তো দাম পাবে। ভালো ফসল হলে ভালো দাম, আর খারাপ হলে খারাপ। আমরা কখনোই খারাপ ফসল দিই না। সে তো পুরো গ্রামই জানে। এমনি এমনি তো তোমরা ক্ষেতের মধ্যে থাকো না। আরে কেন তর্ক করছেন? আমার তো মনে হয় এবারে দাম আরো ভালো পাওয়া যাবে, কারণ ফসল ভালো হয়েছে। আরে থাক থাক, আমি জানি ফসল কত ভালো হতে পারে। প্রতিবারই ভালো ফসলের কথা বলে তোমরা খারাপ ফসলই ফলাও। এবার যদি ভালো ফসল না ফলাও না, আমি তোমাদের ভালো দাম দেব না, সেটা বুঝে নাও। হ্যাঁ, এটা ঠিক নয় সেঠজি। যখন চাষ শুরু করলাম তখন আপনিই বললেন, চিন্তা করো না, যা হবে আমি ফসলের ভালো দাম দেব তোমাদের। আর এখন না বলছেন। আমি এখনো কোথায় অস্বীকার করছি, কিন্তু যদি ভালো ফসল তুমি আমায় দাও তবেই তো ভালো দাম দিতে পারবো। ঠিক আছে, আমরা কালকে ফসল কেটে নিই, তারপর আপনাকে বিক্রি করব। পরের দিন অমিত, দীনেশ আর তাদের বাবা তিনজন মিলে ফসল কাটা শুরু করে। প্রায় এক সপ্তাহের মধ্যেই সব ফসল কেটে ফেলে। দাদা, সব ফসল আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা এগুলো সেটের কাছে বিক্রি করে দিই। হ্যাঁ, শেঠ ছাড়া গ্রামের আর কেউ তো আমাদের বিশ্বাসও করে না। কাকে আর বিক্রি করব বল? হ্যাঁ দাদা, সেট যখন থেকে আমাদের নামে মিথ্যে কথা ছড়িয়েছে তখন থেকে কেউ আর ফসল নেয় না। কোনো ব্যাপার নয়, চল শেঠের কাছেই যাই।
দুই ভাই তাদের ফসল নিয়ে শেটের কাছে যায়। দেখুন শেঠজি, এইবারে ফসলের মান কিন্তু খুব ভালো। দামটা একটু দেখে শুনে দেবেন কিন্তু। আরে কোথায় ভালো আছে? তোমাদের এখানে ফসলের মান তো আগের মতোই আছে, তাই আমি তেমন খুব একটা ভালো দাম দিতে পারবো না। সেটজি, এইবার সত্যিই ফসল খুব ভালো হয়েছে। আপনি চাইলে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। আমি কেন জিজ্ঞেস করব? আমি কি জানি না ফসল কেমন হয়? এত বছর ধরে আমি এই কাজ করছি, বুঝলে? দেখুন শেঠজি, খুব ভালো ফসল হয়েছে, তাই আমাদের আশাটা কিন্তু একটু বেশি আছে। তাহলে আশা কম করো। আমি এই ফসলের বেশি দাম দিতে পারবো না। বিক্রি করতে হলে করো, না হলে অন্য কোথাও যাও। অন্য কোথাও গিয়ে বিক্রি করো, যাও। আপনি ভালো করেই জানেন শেঠজি, পুরো গ্রামে আমাদের কেউ এই ফসল কিনবে না, তাই আমরা আপনাকেই বিক্রি করতে বাধ্য। পুরো গ্রামের কেউ আমাদের পাশে দাঁড়ায় না, আর আপনি সেটা খুব ভালো করেই জানেন। তাহলে আমি যত দিচ্ছি ততটাই নাও, এর বেশি নয়। মজবুর হয়ে অঙ্কিত আর দীনেশ তাদের ফসল শেঠকে বিক্রি করে, কিন্তু তারা তেমন টাকা না পেয়ে বাড়ি ফিরে আসে। কি হলো বাবা, এবারে সেট কি ফসলের ভালো দাম দিল? না বাবা, শেঠ একটুও দাম বাড়ায়নি। হে ঠাকুর, আমরা কি করব? শেঠ কখনোই ভালো দাম দেয় না, আর আমরা অন্য কাউকে বিক্রিও করতে পারি না। কেন মা, অন্য কাউকে কেন বিক্রি করতে পারি না? আমাদের তো অন্য কাউকে বিক্রি করা উচিত। এত সহজ না শ্রুতি, কেউ আমাদের ফসল কেনে না, তাই আমাদের বাধ্য হয়ে শেঠকেই বিক্রি করতেই হয়। কিন্তু এমন কি কারণ যে সেট ছাড়া আপনারা অন্য কাউকে বিক্রি করতে পারেন না? গ্রামে এত মানুষ, তবুও শুধু সেটকেই বিক্রি করছেন। আসলে আমরা অনেক দিন ধরে ওই শেঠকেই ফসল বিক্রি করি। একদিন শেঠ আমাদের উপর খারাপ ফসল বিক্রির মিথ্যে অভিযোগ দিয়েছিল। তারপর থেকে আমাদের উপর কেউ ভরসা করে না, আর গ্রামের বাকিরাও ওই শেঠের কাছেই ফসল বিক্রি করে। হ্যাঁ বৌমা, এই কারণে সেঠের সঙ্গে আমাদের ঝগড়াও হয়েছিল। এই কারণেই ঘরটা আমাদের হাতছাড়া হয়েছে। তাই সেই গ্রামের বাড়িতে আর থাকি না, আর বাধ্য হয়েই এই খেতে থাকতে হয়। এখন শ্রুতি বুঝতে পারে ঘরের লোকেদের বাধ্যতা ও কষ্ট। ঘরে বসে শ্রুতি অঙ্কিতকে বলে, আপনি কিছু ভাবুন, আমরা এখন কি করতে পারি? এইভাবে ফসল বিক্রি করে আপনার খুব কম আয় হবে। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, আমি কি করব। আপনি চাষাবাদ ছাড়াও অন্য কিছু শুরু করার চেষ্টা করুন। এটাই একমাত্র পথ এখন। কিন্তু চাষাবাদ ছাড়া আমি আর কি করব? আমি এছাড়া তো আর অন্য কোনো কাজ জানি না। তাহলে চিন্তা করবেন না, আমি সাহায্য করব। একটু সবজি ভাতের ঠেলা খুললে কেমন হয়? সবজি ভাতের ঠেলা? কিন্তু এটা তো মনে হয় আরো অদ্ভুত হবে। আমি তো এর আগে কখনো ঠেলা লাগাইনি কোথাও, কেমন একটা লাগছে। শুরুতে একটু অদ্ভুত লাগবে, পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সবজি ভাত কে বানাবে? আমি বানিয়ে দেব। প্রতিদিন সকালে আমি আপনাকে সবজি ভাত বানিয়ে দেব, আপনি সেটা বাজারে গিয়ে বিক্রি করবেন। ঠিক আছে, তুমি বলছো যখন, এটা করেই দেখি। কিছু না কিছু তো করে খেতেই হবে। মা, বাবা, আমি সবজি ভাতের ঠেলা বসাবো। কিন্তু বাবা, তুমি কি ভাত সবজির ঠেলা চালাবে? তোমার খারাপ লাগবে না তো? হ্যাঁ বাবা, আর গ্রামের লোকও যে না জানি কি কথা শোনাবে। ভালো করে ভেবে নাও, এমন মনে করো না আমাদের জন্যই সবটা করতে হচ্ছে। না বাবা, আমি ভেবে নিয়েছি, কিছু না কিছু তো আমাদের করতেই হবে। আর যখন আমার বউ আমার পাশে আছে, তো এটা একবার চেষ্টা করেই দেখি না, হয়তো পরিস্থিতি ভালো হতেও পারে। পরের দিন থেকে শ্রুতি অঙ্কিতকে সবজি ভাত বানিয়ে দেয় বাজারে বিক্রির জন্য। আসুন খান সুস্বাদু সবজি ভাত, পেটের সাথে মনও ভরে যাবে, শুধুমাত্র 30 টাকা। আসুন খান দাদা, আসুন আসুন। ঠিক তখনই তার প্রতিবেশী বন্ধু বিনোদ সবজি ভাত খেতে আসে। আরে অঙ্কিত, এই সবজি ভাতের ঠেলা কবে খুলেছো? এই তো আজকেই গো, আজ প্রথম দিন। আশা করছি এই কাজটা ঠিকঠাক চলবে। হ্যাঁ হ্যাঁ, ভগবান যেন তাই করে। তোমার এই ঠেলা খুব নাম দাম করুক। আমরা তো জানি তোমরা কত কষ্টে আছো, বলো। হ্যাঁ, কি করি, আমাদের অবস্থাটাই এমন চলছে যে আমাদের ক্ষেতের মধ্যে থাকতে হয়। হ্যাঁ, ক্ষেতের মধ্যে থাকলে তো খুব সমস্যা হয়, কখন কোন জন্তু কোথা থেকে আবার এসে পড়ে। আর কি, আমরা তো শুধু রোজ প্রার্থনা করি যেন কোনো ভুল না ঘটে। চিন্তা করো না, সব ঠিক থাকবে। এখন আমায় সবজি ভাত দাও দেখি। অঙ্কিত বিনোদকে সবজি ভাত দেয়। বিনোদ খায় এবং তার খুব ভালো লাগে। অঙ্কিত ভাই, এ তো খুব দারুণ। সবজি ভাত খেয়ে আমার দিদার কথা মনে পড়ে গেল। উনিও এমন সুস্বাদু সবজি ভাত রান্না করে খাওয়াতেন। তুমি দেখবে তোমার এই সবজি ভাতের ঠেলা একদিন খুব নাম ডাক করবে। এরপর অঙ্কিতের কাছে সবজি ভাত খেতে অনেক মানুষ আসে। পাশের ও পরিচিত মানুষ তার কাজেরও প্রশংসা করে। সারাদিন সবজি ভাত বিক্রি করে বিকালে এসে বাড়ি ফিরে আসে। কি বাবা,
তোমার আজকে ব্যবসা কেমন হলো? হ্যাঁ মা, সবজি ভাতের ঠেলা খুব ভালোই চলছে। অনেক মানুষ খাবার খেতে এসেছে। সবাই সবজি ভাতের খুব প্রশংসা করেছে গো আজকে। হ্যাঁ হ্যাঁ, আজ আমি বিক্রমদার বাড়ি গিয়েছিলাম, তো উনি বললেন উনিও তোমার সবজি ভাত খেয়েছেন আর ওনার খুব ভালোও লেগেছে। আমি বললাম ওটা বৌমা বানিয়েছে। হ্যাঁ বাবা, সবাই খুব প্রশংসা করছে, আমি বললাম তো। এখন আমি ভাবছি এই ব্যবসাটা নিয়মিত করলে খুব ভালো হয়। তুমি আর ভাই না হয় ক্ষেতের কাজটা দেখে নেবে। আচ্ছা, তাই হবে। আর এইভাবেই আমাদের আর্থিক অবস্থা যদি ভালো হয়ে যায় তো ভালো। আর আমি কাল থেকে আরো বেশি করে সবজি ভাত বানিয়ে দেবো, কেমন? যাতে আয় আরো বেশি হয়। সারা পরিবার এই পরিকল্পনায় রাজি হয়ে যায়। এখন অঙ্কিত সবজি ভাতের ঠেলা লাগায়। তার বাবা ও ভাই দীনেশ খেতে ফসল চাষ করে। একদিন দীনেশ ও তার বাবা খেতে কাজ করছিল। তখন হঠাৎ দীনেশ দেখলো এক সিংহ খেতে ঢুকে আসছে। বাবা চলো এখান থেকে, ওই দেখো সিংহ আসছে। হ্যাঁ চল, তাড়াতাড়ি বাড়ি পালাই। দীনেশ ও তার বাবা দ্রুত দৌড়ে ক্ষেত থেকে ঘরে ঢুকে যায়। কি হলো? তোমরা এমন দৌড়ে এলে কেন? কিছু হয়েছে নাকি? আরে সমস্যাই সমস্যা, সিংহ খেতে এসেছে। ও তো দিনেশ ঠিক সময় দেখে নিয়েছিল বলে, নইলে বিপদ হতো। সিংহ? মানে আমরা তো আর কিছুক্ষণের জন্য বাইরেও যেতে পারবো না, আশেপাশেও ঘুরতে পারবো না। আমার খুব ভয় লাগছে, আগে এমন কখনো দেখিনি। বৌদি ভয় পেও না, এই ঘরে তোমার কোনো সমস্যা হবে না। ওরা কথা বলছিল, ঠিক এমন সময় দরজায় একটা ধাক্কা মারার আওয়াজ পায়। মনে হচ্ছে কোনো একটা জন্তু মাথা ঢুকছে দরজায়। কেউ দরজা খুলো না। হ্যাঁ বাবা, নিশ্চয়ই সিংহটা এই বাড়ির আশেপাশে ঘুরছে। এবার কি হবে বাবা? ওর উনি তো এখনো বাড়িতে আসেনি। আমি খুব চিন্তিত, উনি কিভাবে আসবেন? ভয় পেও না বৌদি, দাদা এইসবে অনেক অভিজ্ঞ। দূর থেকেই সব দেখে পরিস্থিতি বুঝে তারপরেই ঘরে আসে। আর যদিও এখন তো তিনি ঠেলা লাগিয়েই আছে। সবার মনে এইসব চিন্তা, কিন্তু অন্যদিকে অঙ্কিতের ঠেলায় সবজি ভাত শেষ হয়ে গেছে। আজ সব সবজি ভাত শেষ। আয়টাও খুব ভালো হয়েছে। এত ভালো আয় হতে দেখে আমার এবার মনে হচ্ছে সব কাজ ফেলে আমার এটাই করা উচিত। এদিকে চাষাবাস করার পরেও খুব একটা তো লাভ কিছু হচ্ছে না। চলো এবার বাড়ি যাই, বেকার এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। অঙ্কিত বাড়ির দিকে রওনা হয়। ক্ষেতের উপর দিয়ে যেতে যেতে তার চোখ পড়ে একটা সিংহের উপর। আরে এ কি? সিংহ তো আমাদের বাড়ি ঘিরে ফেলেছে। মনে হচ্ছে গ্রামবাসীদের থেকে আমাকে এবার সাহায্য নিতেই হবে। যাই, সবাইকে সব কথা এবার খুলে বলতেই হবে। অঙ্কিত দৌড়ে গ্রামের কয়েকজনের কাছে সাহায্যের জন্য যায়। বিক্রম কাকা, আমাকে সাহায্য করতেই হবে, খেতে সিংহ ঢুকে গেছে গো। আরে এটা তো বড় সমস্যা, তাছাড়া তোমরা খেতে থাকো, এটা তো সহজ কথা নয়। কি আর করা যায়, আমরা তো এখানে থাকতে বাধ্য। এখন অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন। ঠিক আছে, আমি কিছু লোককে নিয়ে খেতে যাচ্ছি। গ্রামের কয়েকজন মানুষ নিয়ে অঙ্কিত খেতে আসে। দেখেন সিংহ ক্ষেতের মাঝে তাদের ঘরের সামনে বসে আছে। গ্রামবাসী তৎক্ষণাৎ কোনোভাবে সিংহকে বিতাড়িত করে। এরপর অঙ্কিত দরজায় ধাক্কা দেয়। জানি না কে দরজায় কড়া দিচ্ছে, এখন দরজা খুলে দেখা উচিত। না মা, এমন ভুল করো না, কে জানে কে, একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ বৌমা, এখানে খুব সতর্ক হয়ে থাকতে হবে। বোঝাই যায় না যে কখন কে চলে আসে আর কি করে বসে। খুব সাবধানে থাকতে হবে। তখনই অঙ্কিতের আওয়াজ আসে। দরজা খুলো, আমি অঙ্কিত। সিংহকে তাড়িয়ে দিয়েছি আমি। এটা তো ওনার গলা। এবার দরজা খুলতে পারি, তাই না বাবা? হ্যাঁ দরজা খোলো, মনে হয় সিংহ চলে গেছে। দীনেশ দরজা খুলে দেখে অঙ্কিত ও গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে। এটি দেখে অঙ্কিতের পরিবার শান্তি পায়। ভালো হয়েছে সিংহটা গেছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ মা, এখন তো আমারও এখানে থাকতে ভয় লাগছে। জানি না কখন বাইরে বেরোবো আর সিংহ চলে আসবে, আর এখানে থাকবো না। কিন্তু এটা তো মুখিয়ারই সিদ্ধান্ত যে আমরা গ্রামে থাকতে পারবো না। তাহলে চলুন আজ আমরা মুখিয়াজির কাছে গিয়ে কথা বলি, আর ওনাকে বলি একদিন এখানে থেকে দেখুন। আমরা কেন থাকবো? হ্যাঁ, আমরা এখন খেতে শুধুই চাষ করব, এখানে থাকবো না, সকলের মতো গ্রামেই থাকবো। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনারাও গ্রামে থাকবেন এবার থেকে। মুখিয়াজি ভুল করেছেন যে আপনাদের শাস্তি দেওয়ার নাম করে আপনাদের গ্রামে থাকতে দেওয়া হয়নি। হ্যাঁ, মুখিয়াজি কিভাবে গ্রাম থেকে বের করে দিতে পারেন, যেখানে তোমরা কোনো ভুলই করনি? হ্যাঁ, মুখিয়াজির এই প্রস্তাব আমরাও বুঝতে পারিনি। এরা তো ভালো মানুষ ছিল খুব, মানলাম সেট অভিযোগ করেছিল, কিন্তু এর মানে এই নয় যে এদেরকে গ্রাম থেকে বার করে দেবে আর খেতে গিয়ে থাকতে বলবে এদেরকে। হ্যাঁ ঠিক বলেছেন,
চলুন আমরা সবাই মুখিয়াজির কাছে যাই এখন, গিয়ে ওনাকে বলি যে এখন থেকে এনারাও ওই গ্রামেতেই থাকবে, আর সেই ঘরেতেই যেটা ওনাদের ছিল। অঙ্কিতের পরিবার ও গ্রামের কিছু মানুষ মুখিয়াজির বাড়িতে পৌঁছায়। ভাই, তোমরা আমাকে কেন দোষ দিচ্ছ? এতে আমার কি ভুল রয়েছে? তখন যা ঠিক হয়েছিল তাই করেছি। শেষ পর্যন্ত তখন যে প্রমাণ হয়েছিল যে ভুল এনাদেরই। তখন তো এটা প্রমাণিতই হয়নি যে ভুল আমাদের ছিল। সেট আপনাদের বলল যে আমরা খারাপ ফসল দিয়েছি, আর আপনি মেনে নিলেন আর বললেন ফসলের টাকা ফেরত দিতে। ফসলের টাকা তো আগেই খরচ হয়েছে, আমরা কিভাবে টাকা ফেরত দেব? সেই কারণে আপনি আমাদের ঘর থেকে বের করে খেতে থাকতে বললেন। এটাই সৌভাগ্য যে আমরা খেতে আগে থাকতেই একটা 2 কামরার রুম বানিয়ে রেখেছিলাম। আমরা ওতেই থাকলাম, কিন্তু আর আমরা ওখানে থাকবো না। জন্তুর উৎপাত বেড়েছে। হ্যাঁ মুখিয়াজি, যদি আপনি আমাদের ঘরে থাকতেন আজ, তাহলে দেখতেন খেতে থাকতে কেমন ভয় লাগে। আমি এখনই শেঠকে ডাকছি, আর তার সামনেই এই সব কথা বলবো। মুখিয়া তখনই শেঠকে ডাকে। শেঠ এসে সমস্ত দোষ অঙ্কিত ও তার পরিবারের উপর চাপিয়ে দেয়। যদি খারাপ ফসল না দিত তাহলে বলো ফসল খারাপ কি করে হলো? ওসব জানি না, আমরা এবার থেকে সবার মতন আমাদের গ্রামের মধ্যেই থাকবো। আরে মুখিয়াজি, আমরা একটু না হলেও তো কিছু বুঝি, আর সেই বোধশক্তি দিয়েই বলছি। আমার মতে বলে এনাদেরকেও গ্রামেতে থাকতে দিই আমাদের মাঝে, আর সেইখানেই থাকবে যেখানে এরা থাকতো। হ্যাঁ, যদি কালকে এই শেঠ আমাদের নামে অভিযোগ করে, তখন আপনি বলবেন আমাদেরও খেতে গিয়ে থাকতে হবে। কিন্তু আমরা কি তা করতে পারি? তাই এবার থেকে ওনারা আগের মতনই আমাদের সাথে নিজের গ্রামে থাকবেন। সবাই দৃঢ়ভাবে মুখিয়াজির সামনে এই বিষয়গুলি তুলে ধরে। মুখিয়া মানতে বাধ্য হয়। অঙ্কিত ও তার পুরো পরিবার আগের মতোই গ্রামে নিজেদের বাড়িতে থাকতে শুরু করে। আমরা আবার আমাদের বাড়িতে ফিরতে পেরেছি গো। আর রাতে আমাদের ভয় পেয়ে থাকতে হবে না এবার থেকে। হ্যাঁ দাদা, মনে হয় এই সাহস আমাদের বৌদিই দিয়েছে। ঠিক সেই দিনকেই বৌদি বলেছিল মুখিয়াজির সঙ্গে কথা বলে দেখতে, না হলে আমরা 2 বছর ধরে খেতেতেই থাকতাম। হ্যাঁ, ঠিক কথা। বৌমাই তো আমাদের সব বোঝালো যে ভুল আমাদের নয়। এমনিতেও শ্রুতি খুব বুদ্ধিমান। এখন সে অঙ্কিতকে ঠেলা লাগানোরও পরামর্শ দিয়েছে। দেখবেন শীঘ্রই আমাদের অবস্থা ভালো হয়ে যাবে। এরপর অঙ্কিত প্রতিদিন সবজি ভাতের ঠেলা লাগাতো। দীনেশও তার বাবা চাষ করত, আর তারা সবাই গ্রামে নিজেদের ঘরে থাকতো, খেতে নয়।